ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমরা আজ কথা বলবো বাংলাদেশের বীমা খাতের নতুন একটি আইনের পরিকল্পনা নিয়ে। আপনারা জানেন যে দেশের অর্থনীতির বিভিন্ন খাত যেভাবে এগিয়েছে, বীমা খাত আসলে অতটা এগোতে পারেনি। বলা যেতে পারে যে অন্যান্য খাতের যে ধরনের স্বচ্ছতা জবাবদিহিতা রয়েছে, বিভিন্ন খাতে ঘাটতি আছে, কিন্তু বীমা খাতে সেই ঘাটতির তুলনামূলকভাবে আরও অনেক বেশি। বীমা খাতের প্রতি মানুষের আস্থারও ঘাটতি রয়েছে এবং এই খাতের কর্মকাণ্ড নিয়ে সেইভাবে যে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত বা অন্যান্য কার্যক্রমগুলো হয় সেখানেও কিছু কিছু ঘাটতি রয়েছে। বীমা করতে গিয়ে মানুষ নানান ধরনের বিড়ম্বনায় পড়ে। বীমার প্রিমিয়ামের টাকা জমা দেয়, মেয়াদ পূর্তি হয়, অনেক ক্ষেত্রে সেই টাকা আবার সময় মতো গ্রাহকরা ফিরে পান না, যদিও ভালো কিছু বীমা প্রতিষ্ঠানও বাংলাদেশে গড়ে উঠেছে। এই যে গ্রাহকরা টাকা দিয়ে ফেরত পান না, অনেক ক্ষেত্রে তারা ভোগান্তির মধ্যে পড়েন। এই সব গ্রাহকরা কিভাবে সামনে সুরক্ষা পেতে পারে, সেই সুরক্ষা দেওয়ার জন্য সরকার একটি আইনের পরিকল্পনা করছে। সেই আইন কিভাবে গ্রাহকদের সুরক্ষা দিবে, দেশের বীমা খাতকে কিভাবে আরও বিকশিত করবে, স্বচ্ছতা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবে, এই নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম। আমরা তার কাছ থেকে সরকারের এই আইন করার প্রেক্ষাপট এবং আইনে কি থাকছে এই বিষয়গুলো শুনবো। আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাই। আপনি যে বলছেন বীমা খাতের জন্য একটি বিশেষ আইন করতে যাচ্ছে সরকার, আসলে কি প্রেক্ষাপটে এই আইন করতে যাচ্ছে এবং তার সুফল গ্রাহকরা কিভাবে পাবেন? ধন্যবাদ আপনাকে। আপনি আপনার বক্তব্যের মধ্যে অনেকটা বলেছেন যে আসলে আমাদের ব্যাংক খাতের দুর্বলতা আমরা জানি যে 10টা ব্যাংক ডিপোজিটরদের টাকা ফেরত দিতে পারছিল না এবং মানুষ ব্যাংকে যে 1 লাখ টাকা আছে তার ব্যাংকে বা 5 লাখ আছে, সে 5,000 টাকাও তুলতে পারছে না। এই সিচুয়েশনটা আমরা জানি, কিন্তু বীমা সেক্টরের অবস্থাও আসলে ঠিক এরকমই বা এর চেয়েও খারাপ, যেটা হচ্ছে মানুষ আসলে জানে না, ওইদিকে মিডিয়ারও খুব একটা বেশি ফোকাস নেই। যেমন 6টা বীমা কোম্পানি তারা হচ্ছে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু তারা হলো গ্রাহকদের কোনো টাকা ফেরত দিতে পারছে না, তাদের টাকা নেই। এবং তাহলে সেই টাকা আসলে কোথায় গেল? যে ব্যাংকের টাকা তো ধরুন যে আপনার ব্যাংকের মালিকরা বা অসৎ ব্যবসায়ীদের সাথে যোগসাজশ করে ব্যাংকাররা বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা নিয়ে পাচার করে দিয়েছে। কিন্তু এই বিমার টাকা তো আসলে লোন হয় না, বিমা হচ্ছে বিনিয়োগ করে, এই বিনিয়োগের নামে তারা হচ্ছে টাকাগুলি তুলে নিয়ে গেছে আর কি। যে এক জায়গায় হয়তো ধরুন যে আপনার 100 কোটি টাকা দিয়ে একটা জমি কিনছে, যে জমির দাম আসলে 10 কোটি টাকা, হ্যাঁ, বা কিনেই নাই, না কিনেই হচ্ছে জমির দাম দেখায় নিয়ে এরকমভাবে নিয়ে গেছে। এরকম হচ্ছে যে 6টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে, যারা এখন অনেকটা আমাদের যে সরকারের যে নিয়ন্ত্রক সংস্থা ইডরার চেয়ারম্যান বলছেন যে এই 6টা কোম্পানি আসলে প্রায় দেউলিয়া, মানে জাস্ট হলো ঘোষণা বাকি, এরকম একটা অবস্থায় আছে। তো আমাদের দেশে যে 10টা ব্যাংক যারা গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছিল না, তাদের জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক তাদেরকে বাঁচায় রাখার জন্য অনেক উদ্যোগ নিয়েছে। প্রথমে অন্য ব্যাংক থেকে লোন নেওয়া, পরে হচ্ছে যে শেয়ার দেওয়া, হ্যাঁ, পরে হচ্ছে বাংলাদেশ ব্যাংক নিজে থেকে তাদেরকে ফান্ড সাপোর্ট দিয়েছে। প্রায় 25,000 কোটি টাকার বেশি বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে বিভিন্ন ব্যাংকগুলোর দিয়েছে। কিন্তু আমাদের ইডরার তো আসলে সেই ক্ষমতা নাই। তো তাহলে এই যে দুর্বল ইন্স্যুরেন্সগুলি যারা গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না, তাদের জন্য আসলে ইডরা কি করতে পারে? ইডরার টাকা ছাপানোরও ক্ষমতা নাই, তার কাছে তহবিলও নাই। তো ইডরা এক্ষেত্রে টাকা ফেরত দেওয়ার কোনো নিয়ম কি আছে যে ইডরা চাইলে টাকা গ্রাহকদের দিতে পারবে না? ইডরা তো হচ্ছে ওই ইন্স্যুরেন্সগুলিকে দিবে, ইন্স্যুরেন্সগুলি তার এসেকে দিবে। তো এই প্রেক্ষাপটে হচ্ছে ইডরা একটা চেষ্টা করছে যে সরকার থেকে যাতে কিছু ভর্তুকি পাওয়া যায় কিনা এই কোম্পানিগুলোর অনুকূলে, অথবা হচ্ছে গভর্নমেন্ট ব্যাংক থেকে এই কোম্পানিগুলির জন্য কিছু লোনের ব্যবস্থা করে দেয় কিনা, যে টাকাটা হচ্ছে যে গ্রাহকদেরকে এই কোম্পানিগুলি ফেরত দেবে। একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আপনি জানেন যে ব্যাংকে ডিপোজিটরদের হচ্ছে সিকিউরিটির জন্য আমানত সুরক্ষা আইন আছে, যেখানে এখন হচ্ছে একজন গ্রাহক, একটা ব্যাংক যদি বন্ধও হয়ে যায় তাহলে হচ্ছে সে সেন্ট্রাল ব্যাংক থেকে 2 লাখ টাকা পর্যন্ত ফেরত পাবে। কিন্তু আমাদের ইন্স্যুরেন্স সেক্টরে এই ধরনের কোনো আইন নাই। একটা ইন্স্যুরেন্সে আমি প্রিমিয়াম দিয়ে গেলাম বা টাকা জমিয়ে গেলাম, ইন্স্যুরেন্সটা বন্ধ হয়ে গেল, তো তাহলে আমার টাকার আসলে কোনো সিকিউরিটি নেই, আমার টাকা দায়িত্ব কেউই নেবে না। তো এই প্রেক্ষাপটে হচ্ছে এটা একটা এই ধরনের আমানত সুরক্ষা আইনের মতোই একটা আইন করার একটা উদ্যোগ নিয়েছিল। কিন্তু ইডরার চেয়ারম্যান যেটা বলছেন যে যেগুলি ইন্স্যুরেন্স সেক্টরের যে ভালো কোম্পানিগুলি তারা আবার এতে রাজি না, কারণ তারা মনে করে যে
এই আইন হলে তো তাদেরকেও তো হলো একটা তহবিলে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে হবে। তো তাহলে এই খারাপ কোম্পানিগুলির দায় হিসেবে তারা কেন এই টাকাটা জমা রাখবে? তারা এতে রাজি না। তো এখন যেটা হচ্ছে, যেটাকে ফোকাস করে এই আজকের এই নিউজটা করা হয়েছে, সেটা হলো যে আপনি জানেন যে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট একটা এই অন্তর্বর্তীকালীন সরকার করেছে, অর্ডিন্যান্স, ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স, যেখানে হচ্ছে যে ওই আপনার এস আলম বলেন বা বেক্সিমকো বলেন, এই জাতীয় কোম্পানি যারা বিভিন্ন ব্যাংক থেকে টাকা নিয়ে বিদেশে পাচার করেছে বা ব্যাংকের টাকা নেওয়ার পরে তারা আর ফেরত দিচ্ছে না, তো তাদের ব্যাংকের শেয়ার বাজেয়াপ্ত করে সেগুলি বিক্রি করা, তারপরে তাদের যে আদার অ্যাসেট আছে, অন্যান্য যেসব সম্পদ আছে সেগুলি বিক্রি করে ব্যাংকের টাকা উদ্ধার করা, এই ধরনের একটা সুযোগ সুবিধা ওই অধ্যাদেশে আছে। তো এখন ইডরাও হচ্ছে যে একই ধরনের একটা অর্ডিন্যান্স করতে যাচ্ছে, যেটার নাম হবে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স রেজুলেশন অ্যাক্ট। এই অ্যাক্টের নামে হচ্ছে একটা রেজুলেশন করতে যাচ্ছে, যেখানে এই যে এখন আপাতত যে 6টা কোম্পানি আছে, এই 6টা কোম্পানিকে মার্জ করা, অবসান করা, বা তাদের যে স্পন্সর ডিরেক্টর আছে যারা এই টাকা আত্মসাৎ করছে, তাদের যে সব সম্পদ আছে ব্যক্তিগত বা পারিবারিক সম্পদ, সেগুলি বিক্রি করে এই গ্রাহকদের টাকা উদ্ধার করা। আমি এইখানে আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে বুঝতে চাই, সেটা হচ্ছে যে দেশে কিন্তু ব্যাংক যা সংখ্যা আছে, আপনি বিমা কোম্পানির সংখ্যাও কিন্তু কম না। জীবন বিমা কোম্পানি এবং সাধারণ বিমা কোম্পানি মিলে প্রায় 72টি কোম্পানি বাংলাদেশে রয়েছে। এই যে ইডরার কথা বলছেন, যারা এই বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসাবে কাজ করে, এই প্রতিষ্ঠানগুলোর কি, এই কোম্পানিগুলো কেমন আছে, এদের স্বাস্থ্য বিশ্লেষণ করা, এদের পরিদর্শন করা, এরা ঠিকভাবে কাজ করছে কিনা সেটি দেখা, সেরকম সক্ষমতা কি এখনো পর্যন্ত তৈরি হয়েছে? না, ইডরার সেই সক্ষমতা নাই। আপনি যদি একটু পিছনে ফিরে তাকান, যে স্বাধীনতার পর থেকে ইন্স্যুরেন্স সেক্টরের নিয়ন্ত্রক ছিল বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের একটা উইং, তারা হচ্ছে ইন্স্যুরেন্সের নিয়ন্ত্রক হিসেবে কাজ করত। পরবর্তীতে যখন অর্থ মন্ত্রণালয়ে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন হলো, তো এই ইন্স্যুরেন্স সেক্টরটাকে দেখাশোনার দায়িত্ব তাদের হাতে চলে গেল। এরপরে 2010 সালে হচ্ছে এই ইডরা, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, গঠন করা হয়েছে 2010 সালে। এবং আপনার হয়তো মনে আছে যে প্রথম যিনি ইডরার চেয়ারম্যান হলেন, বাংলাদেশের একমাত্র অ্যাকচুয়ারি শেফাক আহমেদ, তিনি 2 টার্ম ছিলেন। এবং আপনি দেখছেন যে তার নামে হচ্ছে সারা দেশে কতগুলো মামলা হয়ে গেছিল। হ্যাঁ, কারণ হচ্ছে যে তিনি যখন কোনো একটা ইন্স্যুরেন্সের অনিয়ম ধরতে যান, তখন ওই ইন্স্যুরেন্সের মালিকরা বিভিন্ন জায়গায় তার নামে হচ্ছে মামলা করায়। এবং এরপরে উনি যাওয়ার পরে হচ্ছে শফিকুর রহমান পাটোয়ারি, যিনি হচ্ছে ইডরার চেয়ারম্যান হলেন, উনি হচ্ছে আপনার ব্যাংকিং ডিভিশনের সাবেক সচিব ছিলেন। ওনার মেয়াদটা, উনি হচ্ছে রিটায়ার্ড এবং এখানে চুক্তিতে আসছিলেন। তিনি তার দায়িত্ব পালন করে গেছেন। ওই সময় যে ইন্স্যুরেন্স সেক্টরের স্বচ্ছতা আনার জন্য উনি কোনো ব্যবস্থা নিয়েছেন বড় ধরনের, এরকম আমরা শুনি নাই। আবার কোনো কোম্পানির অনিয়ম দূর করার জন্য উনি কঠোর হয়েছেন, সেরকম আমরা শুনি নাই। এরপরে যিনি হলেন যে মোশাররফ হোসেন, তিনি নিজেই হচ্ছে অনিয়মের দায়ে তার হচ্ছে চাকরিটা চলে গেল, উনি পদত্যাগ করতে বাধ্য হলেন। এবং তারপরে যিনি আসলেন, তিনি কিন্তু এই 5 আগস্টের পরে এই মবের প্রেক্ষাপটে তাকে চাকরি ছাড়তে হয়েছে। তবে এখন যিনি চেয়ারম্যান আছেন, উনি আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনের সচিব ছিলেন এবং উনি বেশ দক্ষ অফিসার। ওনারে আমি হচ্ছে সেই বাংলাদেশ ব্যাংকে যখন রিজার্ভ চুরির ঘটনা ঘটে, ওই সময় উনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলেন। তার আগে থেকেই বেশ ভালোভাবে আমরা রিপোর্টিং করার সুবাদে চিনি। তো উনি বেশ দক্ষ অফিসার এবং উনি চেষ্টা করলে হয়তো পারবেন। কিন্তু এই সেক্টরে অনেক মাফিয়া আছে, যেটা ব্যাংকিং সেক্টরেও আছে এবং এই সেক্টরেও আছে। আপনি যদি তাকায় দেখেন যে এই যে এতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি, এই কোম্পানিগুলির আসলে মালিক কারা? হ্যাঁ, সেটা কথা। মালিকগুলো কিন্তু দেশের শীর্ষস্থানীয় মানুষ, শীর্ষস্থানীয় ব্যবসায়ী যারা প্রভাবশালী এবং পলিটিক্যাল। ব্যাংক যেমন হচ্ছে রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে, ইন্স্যুরেন্সগুলোও ওরকম একইভাবে রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে। এবং আপনার দেখবেন যে বড় বড় ব্যবসায়ী, তাদের প্রত্যেকেরই একটা করে ইন্স্যুরেন্স কোম্পানি আছে এবং তারা হচ্ছে যে নিজের ইন্স্যুরেন্স কোম্পানিতে নিজের কোম্পানির এমপ্লয়ীদের বা ফ্যাক্টরির অ্যাসেটগুলার একটা খুবই সীমিত প্রিমিয়ামের একটা ইন্স্যুরেন্স করে রাখে। যখন আগুন লাগে তখন দেখবেন যে ব্যাকডেটে তারা হচ্ছে একটা বিরাট ইন্স্যুরেন্স করে, ইন্স্যুরেন্স থেকে নিজের কোম্পানি থেকে বিপুল পরিমাণ তারা ক্ষতিপূরণ নিয়ে নেয়, বিমা দাবি নিয়ে নেয়। এই ধরনের অনিয়ম আসলে আমাদের ইডরার সেই সক্ষমতা নাই এবং সরকার নিজে থেকেও ইডরাকে ওই পরিমাণ সক্ষমতা দিতে চায় কিনা সেটা নিয়েও কিন্তু আমার একটা সংশয় আছে। এবং আপনি দেখছেন যে এই 5 আগস্টের পরে
ব্যাংকিং সেক্টর নিয়ে সরকার যত বেশি উদ্গ্রীব ছিল বা ওখানে যত বেশি ফোকাস তারা দিয়েছে এই সেক্টরটা ডেভেলপমেন্টের জন্য, কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের জন্য কিন্তু এই সেরকম যে কোনো একটা কিছু শ্বেতপত্র দেয়নি। হলো দেশের অর্থনীতি নিয়ে, সেখানেও তো বীমা খাতের চিত্র খুব বেশি যে প্রতিফলিত হয়েছে সেরকম হয়নি, হয়নি, সেই ধরনের কোনো কিছু হয়নি। এবং দেখবেন যে আমাদের দেশের মানুষ আসলে ইন্স্যুরেন্স করে না কেন। আমি এখানে যে 6টা কোম্পানির কথা বলা আছে, এই 6টা কোম্পানি হচ্ছে 3,736 কোটি টাকা তাদের হচ্ছে আনডিউ রয়েছে গ্রাহকদের। এই হিসাবটা তাদের নিজস্ব হিসাব, তারা ইডরাতে জমা দিয়েছে। আমি এখানে ফারেস্ট কোম্পানির সবচেয়ে বেশি টাকা, তাদের হলো 2,700 কোটি টাকার উপরে। তো এই কোম্পানিটা সারা দেশে হচ্ছে আপনার ইউনিয়ন পৌরসভা পর্যায়ে হচ্ছে ব্রাঞ্চ খুলছিল, তারা হচ্ছে আমার পৌরসভাতেও ব্রাঞ্চ খুলছিল, এবং গ্রামের সাধারণ মানুষদের তাদেরকে হচ্ছে বিপুল পরিমাণ মুনাফার লোভ দেখি তাদের কাছ থেকে হচ্ছে টাকা তুলে নিছে, এবং এই টাকা নিয়ে হঠাৎ করে তারা হচ্ছে শাখা বন্ধ করে চলে আসছে। এবং আমি নিজে যখন বাড়িতে যাই, আমার গ্রামের মানুষ আমাকে ধরে যে তুমি সাংবাদিকতা করো। সুরক্ষার জন্য একটা আইন হবে, সেটা তো আইন হওয়ার পরে হয়তো সুরক্ষা পাবে। এই যে 6টি কোম্পানির কথা বলছেন যারা দেউলিয়া হয়ে গেছে, হওয়ার কাছাকাছি, এদের গ্রাহকদের আসলে মানে সামনে কি তাদের পাওনা টাওনা পাওয়ার কোনো কিছু আপনি ইডরা থেকে শুনলেন যে কি প্রক্রিয়ায় তারা পেতে পারে, আদৌ পাবে কিনা? না, সেটা আমি একটু বলছি, আপনি হয়তো মিস করে গেছেন যে ইডরা এখন সরকারের কাছে একটা তহবিল চাচ্ছে, যে তহবিল থেকে হচ্ছে এই গ্রাহকদের পাওনা পরিশোধ করা হবে। এই তহবিলটা দেওয়া হবে হচ্ছে ওই কোম্পানিগুলিকে, ওই কোম্পানিগুলি তার গ্রাহকদের পাওনা পরিশোধ করবে। এটা হলো একটা উদ্যোগ। যদি সরকার সেই তহবিলটা দেয় তাহলে ভালো, যদি তাহলে না দেয় তাহলে হচ্ছে তারা সরকারকে অনুরোধ করবে যে এই কোম্পানিগুলি যাতে হচ্ছে, এই কোম্পানিগুলির তো কিছু অ্যাসেট আছে, তো সেগুলোর এগেনস্টে যাতে ব্যাংক থেকে লোন নিতে পারে। তো ব্যাংক থেকে লোন নিলেও সেই লোনের টাকা দিয়ে গ্রাহকদের পাওনা পরিশোধ করা, পুরাটা না হলেও আংশিক যতটা সম্ভব হয় আনুপাতিক হারে সেটা পরিশোধ করা। এবং ফাইনালি যদি এই অর্ডিন্যান্সের আন্ডারে যদি এই ইন্স্যুরেন্সগুলি মার্জ হয়ে যায়, একটা ইন্স্যুরেন্স তো আরেকটা ভালো ইন্স্যুরেন্সের সাথে মার্জ হবে, তখন তার অ্যাসেট যেমন ওই ভালো ইন্স্যুরেন্সটা নিয়ে নেবে, তার লায়াবিলিটিসটাও নিয়ে নেবে, তখন এই গ্রাহকদের এই পাওনাগুলি ওই ভালো ইন্স্যুরেন্সের মাধ্যমে পরিশোধ হবে। সেটা একটা লং টাইম লাগবে, সেটা ঠিক কত দিন লাগবে, 2 বছরে পাবে কিনা বা 5 বছর লাগবে কিনা, সেটা আসলে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব না। আপনার কাছে শেষ কোশ্চেন, খুব সংক্ষেপে শুনতে চাই, সেটা হচ্ছে যে আপনি এতক্ষণ ধরে বীমা খাতের প্রতি মানুষের যে আস্থাহীনতা, অনিয়ম, দুর্নীতির কথা বললেন, বীমা খাতে আসলে এই আস্থা ফিরিয়ে আনার জন্য মানে আপনি কি মনে করেন আসলে সরকার কি করতে পারে? এখানে হচ্ছে সরকারের যেটা করণীয়, আপনি যদি ইডরার অফিস দেখেন এবং বাংলাদেশ ব্যাংকের অফিস দেখেন, যে বাংলাদেশ ব্যাংকের অফিস একটা হচ্ছে 30 তলা বিল্ডিং, আর একটা 6 তলা বিল্ডিং আছে, এর বাইরেও আরও বিল্ডিং আছে, সেখানেও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বসে। ফলে সংখ্যায় তারা কি পরিমাণ, এবং ইডরার আসলে লোকজন খুবই সামান্য, ইডরার লোকজন। এবং ইডরাকে সরকার কখনো তার পলিসিতেই রাখে না। সরকার যখন দেশের ইকোনমি নিয়ে বা হচ্ছে ওই আপনার মনিটরি পলিসি বলেন, ফিসকাল পলিসি বলেন, সরকার যখন কোনো পলিসি তৈরি করে সেখানে ইডরার কোনো প্রতিনিধিই থাকে না, কিন্তু প্রত্যেকটা মিটিংয়ে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি থাকে। এবং কি অনেক ক্ষেত্রে হলো আমাদের যে বিসেক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তাদের প্রতিনিধি থাকে, বিনিয়োগ বোর্ডের প্রতিনিধি থাকে। কিন্তু ইডরা আসলে একটা কিছু করা দরকার, বিভিন্ন দেশে আছে, তো সেই কারণে একটা আইন করে একটা ছোটো একটা প্রতিষ্ঠান করে রাখলো, তারা মাস যাচ্ছে, তারা বেতন নিচ্ছে, এরকম একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে আছে। তো সরকার যদি আন্তরিকভাবে চায় তাহলে ইডরাকে ক্ষমতা দিতে হবে এবং স্বাধীনভাবে তাদের কাজ করার সুযোগ দিতে হবে। আমরা বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন সবাই দাবি করে, তো ইডরা তো একটা রেগুলেটরি বডি, অথরিটি, বাংলাদেশ ব্যাংকের মতোই, তো তাকেও সেই স্বায়ত্তশাসনটা দিতে হবে এবং তাকে গুরুত্ব দিতে হবে। তার যে ডিমান্ড, তার যে জনবল প্রয়োজন, দক্ষ জনবল প্রয়োজন, সেটা দিতে হবে। তো দিলে তাহলে তারা হচ্ছে স্বাধীনভাবে যদি এই ইন্স্যুরেন্স সেক্টরের অনিয়মের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে, তাহলে এই সেক্টরের যে অনিয়ম, দুর্নীতি বা অস্বচ্ছতা আছে সেগুলি ধীরে ধীরে কেটে যাবে, একদিনেই কাটবে না। এবং মানুষের আস্থা, আমি টাকা দিয়ে যদি সেখান থেকে বেনিফিট পাই তাহলে আমি অবশ্যই টাকা দেবো। দেশের মানুষের কিন্তু সঞ্চয় করার জন্য মানুষ কোথায় সঞ্চয় করবে, মানুষ আসলে জায়গা পায় না। এবং অনেকে দেখা যায় যে ব্যক্তিগতভাবে টাকা সুদে খাটায়, কারণ সে কই রাখবে, টাকা পরে পাবে কি পাবে না, এরকম একটা অনিশ্চয়তার মধ্যে থাকে। তো সেখানে যদি এগুলি নিশ্চিত করা যায় তাহলে এই সেক্টরের জন্য ভালো হবে, দেশের জন্যও ভালো হবে। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ ধরে আবুল কাশেমের কাছ থেকে শুনছিলাম ওয়ালটন এসি প্রেজেন্ট টিভিএস ইনসাইট। আপনাদের যদি আমাদের আলোচনা ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।